80-90 দিনে 3 থেকে 3.5 কেজি পাচ্ছি টাইগার মুরগির, আমি লাভ করতে পারবো না কেন? লাভ তো মাস্ট বি, দেখা লাভ। আপনি ভিডিও দেখলেন, আমার ভিডিও দেখলেন, আমি ভালো কথা বললাম, আমি লাভবান হয়েছি, হ্যাঁ, আপনি ফুট করে একটা খামার করলেন, কিন্তু নিজে কাজ পারেন না বা বুঝেন না বা সেটা জান না। আমি শৌখিন উদ্যোক্তা। আপনি কর্মচারী দিয়ে করালে কোনোদিন খামার করা আপনার দরকার। আমি বলবো যারা কর্মচারী দিয়ে কাজ করে খামার করতে চান তাদের খামার করা দরকার নাই। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তার ভাষণ সড়কে আলামিন ভাইয়ের টাইগার মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য পরিমাণে ব্রুডিং করা হচ্ছে বাচ্চা। এখানে প্রায় 5 থেকে 6 হাজার বাচ্চা ব্রুডিং করা হচ্ছে। এগুলো হচ্ছে সব টাইগার মুরগির বাচ্চা। তো আলামিন ভাই দীর্ঘ 5 বছর যাবৎ টাইগার মুরগি লালন পালনের সাথে জড়িত রয়েছেন। ওনার প্রায় 1800-র মতো প্যারেন্টস রয়েছে এবং উনি প্রতি মাসে প্রায় 30-35 হাজার বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এইগুলো কিন্তু উনি সারা দেশেই জিরো বাচ্চা এবং ব্রুডিং করা বাচ্চা বিক্রি করে থাকেন। তো আপনারা কিন্তু অনেকে আমাদের কাছে ফোন করে থাকেন যে ভাই আমরা কোথায় থেকে ভালো মানের ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারবো, যেহেতু আপনারা অনেকে নতুন উদ্যোক্তারা ব্রুডিং করতে পারেন না। তো আপনারা কিন্তু এখান থেকে ব্রুডিং করা এবং জিরো বাচ্চা দুটোই পাচ্ছেন। আর আলামিন ভাই কিন্তু যেহেতু দীর্ঘদিন যাবৎ মুরগি লালন পালনের সাথে জড়িত, উনি একজন বেশ অভিজ্ঞ খামারি। আজকে আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলেছি এবং উনি কিন্তু এই মুরগি লালন পালনের বিষয়ে খুব সুন্দর কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। উনি কীভাবে এই মুরগিগুলো লালন পালন করে সফলতা লাভ করেছেন সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন। তো আপনারা যারা এই টাইগার মুরগি লালন পালন করে লাভবান হতে চান, কোন কোন দিকগুলো খেয়াল রেখে আপনারা যদি টাইগার মুরগি পালন করেন এবং কীভাবে লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করব ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আমরা কথা বলে আলামিন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলামিন ভাই, আমরা চারপাশে অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছি এবং অনেক ব্রুডিং করা বাচ্চা দেখতে পাচ্ছি। এখানে কতগুলো বাচ্চা রয়েছে? এখানে আমার প্রায় 6,000 মতো বাচ্চা আছে। আমার পার মান্থ প্রায় বোর্ডিং 5-6 হাজার হয়ে থাকে সবসময়। আমার বোর্ডিং বাচ্চাটাও সেল আছে ভালো, আর জিরো বাচ্চাটাও সেল আছে। অনেকে আছে শৌখিন উদ্যোক্তা যারা বোর্ডিং করতে পারে না, বাইরে থেকে বিভিন্ন থেকে, ওরা 100, 200, 500 যে যেমন চাই থাকে এভাবে আমরা বোর্ডিং করে দিয়ে থাকি। 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত সেল হয় আমাদের এখানে। আচ্ছা, এখানে তো আমরা শুধু ব্রুডিং করা বাচ্চাটাই দেখতে পাচ্ছি 5-6 হাজার। আচ্ছা, প্যারেন্টস আছে কতগুলো ভাই? 1800 পিস প্যারেন্টস আছে। আর 1800? জি 1800 পিস প্যারেন্টস আছে। তাহলে আপনার সেই প্যারেন্টস থেকে আপনি বাচ্চাগুলো উৎপাদন করতেছেন? যে প্যারেন্টস থেকে আমার পার সপ্তাহে প্রায় 7 থেকে 8 হাজার বাচ্চার মতো বের হয়। পার মান্থ 30 থেকে 35 হাজার বাচ্চা সেল হচ্ছে। 30-35 হাজার? জি 30-35 হাজার সেল। এর মধ্যে ব্রুডিং করে আপনি কতগুলো বাচ্চা বিক্রি করেন? বোর্ডিং আমার চাহিদার উপর নির্ভর করে। বোর্ডিংটা আমরা পার মান্থ 5 থেকে 6 হাজার মতো করে থাকি। যখন যার দরকার নিতে থাকে, এটা 7-8 দিন থেকে বিক্রি শুরু হয়ে যায়। কারণ এখন তো আবহাওয়াটা একটু গরম আছে, হ্যাঁ, এই জন্য দেখা যায় 7-8 দিনে বোর্ডিং প্রায় কমপ্লিট হয়ে যায়। এই থেকে বাচ্চা নেওয়া শুরু হয়। এটা 10-15 দিন 20 দিন পর্যন্ত যা নেয় আবার ছেড়ে দিই বোর্ডিংয়ে। এই যে আপনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন, কোন বাচ্চার চাহিদাটা বেশি পাচ্ছেন? টাইগার মুরগিকে জিরো বাচ্চাটা পাচ্ছেন, না আপনি যেটা ব্রুডিং করে বিক্রি করতেছেন সেটার চাহিদা বেশি পাচ্ছেন? না, যারা আমি তো এই ট্রেডে প্রায় 5 বছর, বুঝছেন, এই ট্রেডে 5 বছর আসি। দেখা যায় পুরান খামারে আমার অনেক আছে, হ্যাঁ, আমার আন্ডারে অনেক খামার গড়ে উঠছে বা ইনশাল্লাহ সহযোগিতা করার পরে অনেক খামার হয়েছে। সেখানে আমার জিরো বাচ্চাটা ভালো যায়। আর আমি প্রায় 5-6 হাজার মতো বোর্ডিং ছেড়ে তারপর জিরোটা সেল করি। জিরোও যায়, বোর্ডিংও যায়। আচ্ছা, কিন্তু বোর্ডিংয়ের চাহিদাটা ওভাবে না, ধরুন একটু কম কম, যেমন কারো 50, কারো 100, কারো 300, কারো 500, এর উপরে বোর্ডিংটা বেশিটা সেল হয় না। আচ্ছা, এই ব্রুডিং করা বাচ্চাগুলো সাধারণত কারা নিয়ে থাকে? এইটা যারা শৌখিন উদ্যোক্তা, যারা বোর্ডিং করতে পারে না, যারা নতুন উদ্যোক্তা, হ্যাঁ, যারা প্যারেন্ট করতে চাচ্ছে, তারা বোর্ডিং করে। দেখা যায় বোর্ডিংটা আসলে মেন। টাইগার মুরগি বা যে কোনো মুরগির ক্ষেত্রে বোর্ডিংটা মেন। বোর্ডিংটা যদি ভালো হয়, তার লাইফ স্টাইলটা ভালো হয়, সেই জন্য ওরা বোর্ডিং করা বাচ্চাটাই বেশি চাহিদা দেখায় বা আগ্রহ দেখায় বা নেওয়ার পর এটা ভালো হয়। এই জন্য যারা বাইরে থাকে, যারা বিদেশে থাকে, প্রবাসী আমাদের, ওরাও দেখা যায় বোর্ডিং করতে চায় না। ওরাও বলে আমার ওয়াইফের 100 বাচ্চা কিনে দিব বা 100 বাচ্চা পাঠাইতেন, এটা আমরা বোর্ডিং করে নিব, 15 দিনের বাচ্চা নিব, 12 দিনের বাচ্চা নিব। এই জন্য আমাদের এই বাচ্চাটা ভালো বিক্রি হয়। তো আলামিন ভাই, এই যে আপনি বলেন যে অনেকেই ব্রুডিং করতে পারে না, যে কারণে হয়তো আপনাদের কাছ থেকে ব্রুডিং করা বাচ্চাটা নিচ্ছে, তো আপনি এখানে যে ব্রুডিং করতেছেন আমরা দেখতে পাচ্ছি, একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি বাচ্চাগুলো কীভাবে ব্রুডিং করতেছেন, যাতে আপনার এই ভিডিওটা দেখে যাদের নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে এই জিনিসটা শিখতে পারে। একটু বিস্তারিত ব্যাখ্যা করুন। আচ্ছা, বিস্তারিত ব্যাখ্যা করতে বলা যাচ্ছে যে আমরা ফার্স্ট টাইমে ফ্লোটা রেডি করার জন্য চুন ইউজ করি। হ্যাঁ, চুনটা আমরা ঝাড়ু দিয়ে চুনটা মিশিয়ে দিয়ে দিই, ফ্লোরে দিয়ে দিই। তারপর আমরা একটা দিন শুকাই। চুনটা শুকানোর পরে আমরা টিমসেন নামে একটা স্প্রে আছে, এটা 1 লিটার পানিতে 2 গ্রাম বা 2 মিলি, এটা দিয়ে আমরা পুরো ফ্লোরটাকে স্প্রে করি। করার পরে আমরা নিচে দেই
পাটের বস্তা দিলে মাটির নিচে যে শেষাতা অংশটা উঠে না। এরপর আমরা উপরে দিই 2 ইঞ্চি পরিমাণ কাঠের গুঁড়া বা ধানের তুষ। এটা দেওয়ার পরে আমরা পেপার ইউজ করি। পেপারটা থাকে আমাদের 5 দিন পেপারে বোর্ডিং থাকে। প্রতিদিন পেপারটা আমরা 2বার চেঞ্জ করি। এরপর আমরা 5 দিন পরে তুষের উপরে ছেড়ে দিই। আর এই অবস্থাতে আমরা 10 দিন পর্যন্ত যে বোর্ডিং করে থাকি, এই বোর্ডিং অবস্থায় আমরা নাভি শুকানোর জন্য 4টে মেডিসিন ইউজ করি। বাচ্চাটা ফার্স্ট বোর্ডারে ছাড়ার পরে আমরা প্রথম 12 ঘন্টা গ্লুকোজ বা লাইসিউটের পানি খাওয়াই থাকি। এরপরে আমরা আপনার শেফা ওয়ান, রেনামক্স আর থায়োবিন আর রেনাসি এই 4টা ওষুধ নিয়ে আমরা এটাকে 10 দিন নাভি শুকাই ফেলাই। হ্যাঁ, এখানে 4টে ওষুধে 4টা কাজ করে। আর আমাদের কাছে একটা চার্ট করাই আছে। যারা 0 বাচ্চা নেয় আমি একটা চার্ট করে রাখছি, মাংসের জন্য আলাদা, প্যারেন্টের জন্য আলাদা। হ্যাঁ, যারা বাচ্চা নেয় এদের কাছে আমরা একটা কপি দিয়ে দিই। এখানে ডিটেলস দেওয়া আছে, কয়দিনে কোন খাবার, কয়দিনে কোন মেডিসিন, কয়দিনে কোন ভ্যাকসিন সমস্ত দেওয়া আছে। ওটা আমরা বুঝাই দেই। তো ওই পর ওরা না বুঝলে আমাকে ফোন দেয়। আচ্ছা, এই যে টাইগার মুরগি বলেন যে মাংসের জন্য আলাদা এবং ডিমের জন্য যেটা সেটা আলাদা, সেই ক্ষেত্রে কি আপনার ব্রুডিংটাও কম বেশি হয় কিনা? যদি আমি মাংসের জন্য পালন করতে চাই তাহলে কতদিন ব্রুডিং করতে হবে, বা আমি যদি এটাকে প্যারেন্টস হিসেবে তৈরি করতে চাই সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে কতদিন ব্রুডিং করতে হবে? কোনো তারতম্য আছে কিনা? না, 2টা বোর্ডিংই সেম। মাংসের জন্য করলো যে বোর্ডিংটা আর ডিমের জন্য বোর্ডিংটা করলে একই বোর্ডিং, কিন্তু শুধু আমরা খাবারটা ভিন্ন হয়ে যায়। যখন দেখা যায় আমরা যদি ডিম করতে যাই বা প্যারেন্ট করি, সেক্ষেত্রে ওর চর্বি হতে পারবে না। হ্যাঁ, চর্বি বন্ধ রাখতে হবে। এই জন্য আমরা লেয়ারযুক্ত খাবারটা দিয়ে থাকি। আর যদি মাংস তৈরি করি, আমরা চর্বি তৈরি করে ফেলবো, জলদি ওয়েট নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এই বাচ্চাটাকে আমরা ব্রয়লার খাবারটা খাওয়াই থাকি। এটুকুই পার্থক্য। খাবার এবং ভ্যাকসিনটা আলাদা। মাংসের ভ্যাকসিনটা হচ্ছে কম। 4টে ভ্যাকসিন করি। একটা 5 দিনে রানীক্ষেত করি, 12 দিনে গাম্বুরা করি, 18 দিনে গাম্বুরা করি, 24 দিনে রানীক্ষেত করি। 4টে করলে এনাফ, যারা মাংসর জন্য এনাফ। আর যদি আমরা ডিম করি, সেক্ষেত্রে আমাদের বেশি শিডিউলটা বেশি। যেমন 1 দিনে ম্যারেজ করতে হবে, 5 দিনে রানীক্ষেত করতে হবে, 12 দিনে আবার গাম্বুরা করতে হবে, 15 দিনে সেকেন্ড ডোজ ম্যারেজ করতে হবে, 18 দিনে গাম্বুরা, 24 দিনে আপনার রানীক্ষেত করতে হবে, 35 দিনে ফাউল পক, 60 দিনে ফাউল করা। সেম সিস্টেমটা আমাদের এখানে শিডিউল করা আছে। এভাবে একদম 105 দিন পর্যন্ত যে ভ্যাকসিন শিডিউলটা আছে এটা ফলো করতে হবে। 105 দিনে টোটাল কতটা ভ্যাকসিন করতে হয়? 105 দিন আমি করি 9টা। আমি 9টা ভ্যাকসিন করি। কারণ ভ্যাকসিন করলে মুরগির রোগশোক হয় না, এটা ভুল কথা। ভ্যাকসিন করলে কিন্তু রোগশোক হতে পারে, কিন্তু মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। ওর মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে। ভ্যাকসিন করলে একটা মুরগির ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে আপনি ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আপনি ট্রিটমেন্ট করার মতো টাইম দিবে। দেখা যায় যারা ভ্যাকসিন করবেন না তারা আপনাদের 1 মিনিট টাইম দিবে না। আপনি ওষুধ আনতে গেছেন, এসে দেখবেন মুরগি মারা গেছে। আর যদি আপনার যদি ভ্যাকসিন করা থাকে মুরগির মধ্যে, আপনাকে 5-6 দিন সে টাইম দিবে, আমাকে মেডিসিন দাও, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। সেই ক্ষেত্রে এই জন্য ভ্যাকসিন করাটা খুব জরুরি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। অনেকেই আমরা যেটা মনে করে থাকি সাধারণত যে আমি ভ্যাকসিন করেছি সে আর এই রোগে আক্রান্ত হবে না। না, যেমন আমরা ধরেন আমাদের করোনাটা হইলো, বাংলাদেশে করোনা হইলো, আমরা কি করোনা ভ্যাকসিন করছি? আমাদেরকে বলছে, ডাক্তার বলছে করোনা হবে না, বলছে করোনা হতে পারে, কিন্তু মেডিসিনে ঠিক হয়ে যেতে পারে। কারণ অ্যান্টিবডি, তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে। এই জন্যই আমাদের ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল, করোনা ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল। আচ্ছা, তো আলামিন ভাই, একটু আপনার কাছ থেকে ভ্যাকসিন জানলাম। এখন একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই। আপনি ব্রুডিং করা বাচ্চাগুলোকে কী খাবার দেবার দিচ্ছেন, এবং আপনার যে প্যারেন্টসগুলো রয়েছে সেগুলোকে কী খাবার দিচ্ছেন? আচ্ছা, এইটা আমাদের শিডিউল অনুযায়ী শিডিউল করা আছে। এই অনুযায়ী আপনাদের যদি মাংস করেন, 1 দিন থেকে 20 দিন দিবেন ব্রয়লার স্টার্টার। 1 দিন থেকে 20 দিন ব্রয়লার স্টার্টার। আর 20 দিনের পর থেকে বিক্রি করার আগ পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার দিতে হবে, যেটা মাংস করতেছি। আর ডিম করার ক্ষেত্রে 1 থেকে 60 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার। 1 থেকে 60 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার। 60 দিন পর থেকে 4 মাস পর্যন্ত লেয়ার গ্রোয়ার। 4 মাস পর থেকে টাইগার মুরগি 2-1টা করে ডিম আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে আপনি লেয়ার অন শুরু করবেন। যতদিন ডিম পারবে আমার মুরগি সেটা থাকবে, অতদিন আপনি লেয়ার অন খাবার দিবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, টাইগার মুরগিগুলো একটানা কতদিন ডিম দিয়ে থাকে? এইটা 4 মাস থেকে স্টার্ট করে ডিমটা, কিন্তু প্রথম মাসে ডিমগুলো একটু ছোট হয়, অনেকগুলা খোসা হয় না ডিমে, জমজ ডিম হয়। সেই ক্ষেত্রে আপনি 1 মাস ডিমটা মেশিন বসাতে পারবেন না, আপনি 5 মাস থেকে মেশিন বসাতে পারবেন। আপনাকে একটানা 13 মাস ভালো ডিম দিবে, সেটাও দিবে 80% বা 70%। আপনার যদি 100 মুরগি থাকে, ফার্স্ট টাইম আপনি 80% ডিম পাবেন, আস্তে আস্তে কমে যাবে। 13 মাস পর্যন্ত কমে মোটামুটি চলবে। 13 মাস পরে ডিম পারে খুবই কম, এটা রাখলে আপনার লস হবে। খাওয়ান অনুযায়ী, রেশিও অনুযায়ী ডিম কম পাবেন, খাবার বেশি খাবে। আর এখানে আমাদের খাবারটা শিডিউল আছে। যেমন দেখা যায় যে 1 থেকে 60 দিন পর্যন্ত কেউ যদি প্যারেন্টস করে, তাকে আনলিমিটেড খাবার দিতে হয়। 60 দিনের পর থেকে একটা মুরগির জন্য 140 গ্রাম খাবার পার ডে, 3 বেলায়। একটা মুরগির জন্য 140 গ্রাম খাবার 3 বেলা দিতে হবে, লেয়ার ওয়ান। যে আপনার 1800 প্যারেন্টস রয়েছে, এখান থেকে আপনি এখন কীরকম ডিম পাচ্ছেন? এখন আপনার বর্তমানে আমার প্যারেন্টসের বয়স 9 মাস চলতেছে, তাই আমি এখন পার ডে 920, 30 বা 50 পর্যন্ত ডিম পাচ্ছি। এখান থেকে আমরা ক্যান্ডেলিং করার পর দেখা যাচ্ছে যে আপনার 600-700 মতো এ গ্রেড চলে আসে, আর বাকি 300 মতো বি গ্রেড ডিম বের হয় এখন বর্তমানে। এই 1800 মুরগির পিছনে আপনার খাবার খরচ কেমন যাচ্ছে পার মান্থ?
পার মান্থ খাবার হিসেব করলে অনেকে যাচ্ছে, আমার পার ডে প্রায় 9-10 বস্তা যাচ্ছে, হ্যাঁ হিসেব করতে অনেকে আর কি। এই লাভ লসের যে হিসাবটা সেটা কি আপনি মান্থলি করেন না কিভাবে করতেছেন আপনার ফার্মের হিসাব? না আমার এখানে ধরেন আমার সিস্টেমটা ভিন্ন। আমার এখানে প্রায় 7 জনের মতো ম্যানেজার আছে, কর্মচারী আছে। আমি কি 7 জন শুধু ম্যানেজারই? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই ডেলিভারি ম্যানেজার যারা, আচ্ছা আচ্ছা মানে 7 জনের মধ্যে ভাগ ভাগ আছে, কেউ ক্যাশে আছে, কেউ বাচ্চা ইসে আছে, মেশিনে আছে। আচ্ছা। আর আমার 4 জন আছে এক্সট্রা। এই 7 জনের মধ্যে 4 জন আপনার বাইরে বাচ্চা ডেলিভারি করে। হ্যাঁ এরা কতজন আপনার ফার্মে কাজ করে? মোট 13 জন। মোট 13 জন লোক কাজ করতেছে। এর মধ্যে 4-5 জন আছে মানে হোম ডেলিভারি সার্ভিস দেয় এরা। হ্যাঁ যারা শৌখিন উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা সার্ভিসটা রাখছি। আপনি আমাকে অর্ডার দেওয়ার পরে আপনার বাসায় আমরা একজন লোক চলে যাবে বাচ্চা নিয়ে, উনি গিয়ে লাগলে আপনার ওখানে হাফবেলা থাকবে, থাইকে আপনি বোর্ডিং করে দিবে, সব কিছু গুছ করে দিবে, মেডিসিন কেমন খাওয়াবেন একটা লিস্ট করে দিবে। দেওয়ার পরে আপনি যখন স্যাটিসফাই হবেন যে ঠিক আছে আলামিন ভাই আমার আর সমস্যা না, আমি সব বুঝছি, আপনার লোক নিয়ে নেন, তখন আমি লোকটা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। এই যে আপনি ডেলিভারি যে হোম ডেলিভারি যে ব্যবস্থাটা রেখেছেন, এইটা আপনি সাধারণত কোন কোন এরিয়াতে সার্ভিসটা দিচ্ছেন? সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। কিন্তু মানে এটা ক্রেতা বহন করবে খরচটা। এটা আমরা আপনাকে একটা খরচ দিব যে বাচ্চারা নিবে, বাচ্চার দামের উপর একটা খরচ হবে। এটা নিয়ে আমাদের ম্যানেজার নাইটে চলে যাবে। আমরা বেশিরভাগ বাচ্চাগুলো নাইটে ডেলিভারি করি, ডেতে করি না। হ্যাঁ ডেতে করলে তাপমাত্রা হট থাকে, বাচ্চাগুলো মারা যায়, সে নাইটে করি। সকালে গিয়ে পয়সা আপনাকে সব কিছু বুঝাই দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। আলামিন ভাই, আমরা কিন্তু বিভিন্ন ফার্মে যাই, অনেক সময় দেখি যে খামার বন্ধ হয়ে যায়, আবার অনেকে লাভও করতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার ফার্মে এসে কিন্তু বেশ অবাক হলাম যে 1800 মুরগি পালন করে আপনি এখানে 13 জন লোক কাজ করতেছে, তাদের বেতন দেওয়ার পরেও আপনি নিশ্চয়ই প্রফিট থাকতেছে, নয়তো আপনি দীর্ঘদিন 5 বছর যাবত এই ফার্মটা করার কথা না। তো এই যে আপনি লাভের মধ্যে রয়েছেন এবং এত বড় পরিসরে করতেছেন, অনেকেই লস খাচ্ছে, এর আসলে কারণটা কি আপনার কাছে কি মনে হয় যারা লস খাচ্ছে? এটা আমার কাছে মনে হয় আপনি নিজের কাজ নিজের করতে হবে। আপনি ভিডিও দেখলেন, আমার ভিডিও দেখলেন, আমি ভালো কথা বললাম, আমি লাভবান হয়েছি, হ্যাঁ আপনি ফুট করে একটা খামার করলেন, কিন্তু নিজে কাজ পারেন না বা বুঝেন না বা সেটা জান না। আমি শৌখিন উদ্যোক্তা, আপনি কর্মচারী কর্মচারী দিয়ে করালে কোনোদিন খামার করা আপনার দরকার। আমি বলবো যারা কর্মচারী দিয়ে কাজ করে খামার করতে চান তাদের খামার করা দরকার নাই। হ্যাঁ এটা নিজের করতে হবে। নিজে আপনি যদি নাও পারেন সেক্ষেত্রে কর্মচারী জিজ্ঞাসা করেন যে ভাই তুই খাবার দিছো কিনা, পানি দিছো কিনা, মেডিসিন কী দিছো আমার জানা, অন্তত আপনার জব দিতে নিতে হবে, তাহলে আপনি খামার করে আগাইতে পারবেন। বা আমরা এভাবেই করি। আমি আলামিন ভাই দেখেন, আমি কিন্তু 6টায় ঘুম থেকে উঠি বা 5টায় ঘুম থেকে উঠি। আমি কিন্তু মোটামুটি আল্লাহ দিলে ভালো অবস্থানে আসি এখন এই বিজনেস থেকে। তারপর আমি সকাল উঠে খামারে আসি, আমার ওই শেডে যাই, এই শেডে যাই, বিভিন্ন কাজ করি। আমি জব দিয়েগুলো করতেছি। কিন্তু অনেক উদ্যোক্তা আছে, ভাই আলামিন ভাই আমার 100 মুরগি পাঠান, খুব ভালো লাগতেছে মুরগিটা, পাঠান, অনেক বড় হয়, কিন্তু নেওয়ার পরে ওনার আর কোনো খবর নেই। কর্মচারী ফালাই থইছে, ওখানে লিটার কি সমস্যা হয়েছে কি না, মেডিসিন লাগে কি না, খাবার আছে কি না, এগুলো কিছুই দেখে না। এই জন্য আমি বলি এদের খামার করা দরকার নেই। তাহলে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে যারা নতুন লস খাচ্ছে খামার করে, তাদের অন্যতম কারণ হচ্ছে তারা কর্মচারীর উপর নির্ভর থাকে। জি, তারা কর্মচারীর উপর নির্ভরশীল, তারা নিজে কোনো কাজ করতে চায় না বা জব দিহিটাও করে না, এই জন্য তারা লস খাচ্ছে। আচ্ছা, নিজে যদি থেকে এটা করে তাহলে এখানে লাভ হওয়ার কথা না। আসলে শামীম ভাই এই সেক্টরে লাভ হবে না কেন? দেখেন একটা সোনালী, আমরা তো আগে সোনালী কাজ করছি, টাইগার তো বাংলাদেশ ছিল না, সোনালী নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে দেখেন একটা সোনালী মুরগি আপনার 80 থেকে 90 দিনে যে 800-900 গ্রাম ক্লাসিকটা হয়ে থাকে, আর আমাদের টাইগারটা হচ্ছে 3 কেজি, দাম কিন্তু সেম, শুধু 10 টাকা ডিফারেন্স থাকে। আপনি যেখানেই যান এই মুরগিটা 10 টাকা ডিফারেন্স, টাইগার আর সোনালীর মধ্যে 10 টাকা কম বেশি থাকে, ব্যবধান থাকে, এটা কম থাকে, টাইগারটা কম থাকে। তাহলে আমার যদি একটা মুরগি আমি যদি 70-80 দিনে 3 কেজি পাচ্ছি, 80-90 দিনে 3 থেকে 3.5 কেজি পাচ্ছি টাইগার মুরগি, আমি লাভ করতে পারবো না কেন? লাভ তো মাস্ট বি, দেখা লাভ। কিন্তু হয়তো বা আমার ম্যানেজমেন্টের কারণে আমি বোর্ডিং করতে পারলাম না, আমার নিউমোনিয়া হয়ে গেল, বাচ্চা আর বাড়লো না, দোষ কার? আলামিন ভাইয়ের, যে আলামিন ভাই আমরা সোনালী মুরগি দিছে, অন্য জাত দিছে, কিন্তু দোষ কিন্তু আপনার ছিল, আপনি ঠিকমতো টেক কেয়ার করেন নাই। ঠিক আছে, আলামিনের কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। তো আলামিন, পরিশেষে আপনার কাছ থেকে জানতে চাই, নতুন উদ্যোক্তারা যদি খামার শুরু করতে চায়, কী পরিমাণ আসলে মুরগি দিয়ে তাদের খামার শুরু করা উচিত এবং কোন কোন দিকগুলো খেয়াল রেখে খামার শুরু করলে তারা লাভবান হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যত প্রোডাক্ট বেশি হয় অত কস্টিং কমে আসে। আমি যখনই একটা ব্যবসায় নামবো আমার তিল পরিমাণ হিসাব করতে হবে, যেমন বিন্দু বিন্দু জলে সাগর পরিণত হয়, সেম আমাদের হিসাব করতে হবে আমি কস্টিংটা কীভাবে কমাবো। আপনি যদি 100 মুরগি দিয়ে শুরু করেন আপনি লস খাবেন, হ্যাঁ আপনি ওই খামারে ঝুঁকবেন না, কারণ আপনি 100 মুরগি নিতে ঢাকা থেকে আসলে যে খরচ হবে, আমার থেকে 500 মুরগি নিলে সেই খরচাই হবে। তাহলে আমি মনে করি একটু ভ্যাকসিন শিডিউলটা মিলাইয়ে খামার করা উচিত। যেমন দেখা যায় আমাদের এখানে 300 নিচে ভ্যাকসিন ডোজ নাই, 500 নিচে নাই, মানে 300, 500, 1000। তাহলে আমরা এই রেশু ধরে কাজ করলে আমাদের কোনো ভ্যাকসিনটা লস হচ্ছে না, ওষুধটা লস হচ্ছে না। আমি যদি 100 দিয়ে শুরু করি, ভ্যাকসিন আছে 300, তাহলে 200টা কিন্তু ফালান যাচ্ছে আমার, ওটা লস হচ্ছে আমার। আবার ওষুধ কিন্তু সেম আছে, 500 ওষুধ ছাড়া নিচে ওষুধ নাই, এগুলো ফালান যাচ্ছে, 100 গ্রামের নিচে ওষুধ পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারাই করেন ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করবেন, 300, 500 বা 1000, এই 3টে ক্যাটাগরি দিয়ে আপনি খামার শুরু করতে পারেন, এর নিচে না। আচ্ছা আচ্ছা,
তো আলামিন ভাই, পরিশেষে আপনার কাছ থেকে জানতে, আপনি যেহেতু বিশাল পরিমাণে বাচ্চা উৎপাদন করতে এবং সারা দেশে বিক্রি করতেছেন সুনামের সহিত, তো আপনি কোন বয়সের বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন? আসলে জিরো বাচ্চার রেটটা ভাই ওঠানামা করে, এইটা রেটটা ফিক্সড বলা যাবে না। আজকে সেল হচ্ছে আমাদের এ গ্রেডটা হচ্ছে 60 টাকা, আর বি গ্রেডটা হচ্ছে 50 টাকা। এইটা রেটটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হচ্ছে। আর বোর্ডিংটা আমরা মোটামুটি একটা ফিক্সড করে দিতে পারি, যেমন 7-8 দিন 10 দিনের মধ্যে বাচ্চারা নিলে আমরা 100 টাকা কম রাখি, যেমন 90 বা 95 বা 100 টাকা রাখি। আর 10 দিন পার হয়ে গেলে এখানে 4টে ভ্যাকসিন পেয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ধরেন 140, মানে 15 দিনের বাচ্চারা যেটা, হ্যাঁ 15 দিন থেকে নিলে 140-50, মানে যেভাবে যে কোয়ান্টিটি অনুযায়ী একটা রেট হয়, যেমন বেশি নিলে একটু কমাই রাখি, কম নিলে একটু মোটামুটি রিজনেবল প্রাইস রাখি, যেন 2 টাকা লাভ হয়, সেরকমই করি আমরা আর কি। তো আলামিন ভাই, শুধু কি টাইগার মুরগি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, না ভবিষ্যতে আর অন্যান্য মুরগি যে রয়েছে সেগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে? না, আমার আসলে ওই ধরনের চিন্তা ভাবনা, আমি একটা পিকিং নিয়ে কাজ করতেছি, পিকিং হাঁসটা নিয়ে কাজ করতেছি, নতুন যে জাতটা আছে এটা নিয়ে কাজ করতেছি, আর টাইগার নিয়ে বর্তমানে এই দুটো নিয়েই মানে হিমশিম খাচ্ছি, মানে টাইমের উপরে। সংসার আর ছেলে বাচ্চা সবই আছে, হ্যাঁ এই জন্য চাচ্ছি যে নেক্সট দেখি আর কি করা যায়, চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা আলামিন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।